বিয়ের ৪ মাস পার হয়ে গেলেও আমার শাশুড়ি আমার স্বামীকে আমার সাথে থাকতে দিত না। আমরা এক ঘরেই থাকতাম, কিন্তু আমাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না। আমাদের বিয়েটা পারিবারিকভাবে হয়েছিল, তবে তার আগে আমরা দুজন দুজনকে ভালোবেসেছিলাম। আর এটা পরিবারকে জানানোর পরে আমার পরিবার রাজি হয়েছিল, ওর পরিবারকেও ও রাজি করিয়েছিল। আমি ছিলাম আমার বংশের একমাত্র মেয়ে। আমার বাবারা 2 ভাই 1 বোন, কারো মেয়ে সন্তান নেই। আমি ছিলাম একমাত্র মেয়ে, তাই সবাই আমাকে অনেক স্নেহ করতো, অনেক আদর করতো। আমার বাবার থেকেও আমার বাবার বড় ভাই আমাকে অনেক ভালোবাসতো। একদম হাতের তালুতে করে মনে হয় আমাকে মানুষ করেছে, কোনো কিছুর অভাব বুঝতে দেয়নি। হয়তোবা আমরা অত বড় লোক না, কিন্তু তাদের সাধ্য মতো আমার সবটুকু ইচ্ছা তারা পূরণ করেছে। তারা একবারের জন্য আমাকে অভাব কি সেই জিনিসটা বুঝতে দেয়নি। আমার বড় চাচা আমাকে বলেছিল, যদি কখনো কাউকে ভালো লাগে তাহলে কাউকে কিছু না বলে সরাসরি আমাকে বলিস, তোর সুখের জন্য আমি সব কিছু করতে পারি। তোর বাবা যদি রাজি নাও হয়, আমি সব কিছু ম্যানেজ করে তোর সুখের জন্য আমি সব কিছু করব। তো এই কথাটা আমার মনে ছিল। আমি যখন অনার্স ফার্স্ট ইয়ার পড়ি, তখন আমাদের দুজনের মনে হলো যে এই কথাটা আমরা আমাদের পরিবারকে জানাই। তখন কিন্তু আমার টুকটাক বিয়ের আলাপ চলছিল, তো আমরা ডিসিশন নিয়েই নেই যে এখন পরিবারকে জানাবো। তো আমি সরাসরি আমার বড় চাচাকে জানালাম। আমার বড় চাচা রাজি হলো। তো আমার বড় চাচা আমাকে বলেছিল বিয়ের প্রস্তাব নিয়ে ছেলের বাড়িতে যাবে, তো এই কথাটা আমি তাকে বলেছিলাম। সেই হিসেবে আমাদের বাড়ি থেকে আগে বিয়ের প্রস্তাবটা যায়। তো ওদের বাড়ি থেকে একদিন আমাকে দেখতে আসে। সবাইরে পছন্দ হলেও আমার শাশুড়ির আমাকে পছন্দ করেনি। আমি দেখতে একটু চিকন ছিলাম, আর গায়ের রঙও ফর্সা ছিল না, শ্যামলা। এজন্য আমার শাশুড়ি আমাকে পছন্দ করেনি। তারপর আমার স্বামী আবার অনেক কষ্ট করে আমার শাশুড়িকে বাড়িতে গিয়ে ম্যানেজ করেছিল। তো আমার শাশুড়ি এই বিয়েতে রাজি ছিল। একদম ধুমধাম করে আমার বিয়ে হয়েছিল। যেহেতু আমি বংশের একমাত্র মেয়ে, তাই কোনো কিছুরই কমতি ছিল না আমার বিয়েতে। এমনকি তাদের অনেক ডিমান্ড ছিল, সেগুলোও পূরণ করে দিয়েছে। একদম পুরো ঘর সাজিয়ে দিয়েছিল। আমার হাজব্যান্ডকে একটা দামি মোটরসাইকেল নিয়ে দিয়েছিল। তখন দাম ছিল প্রায় 4 লাখ টাকার মতো। তো সব কিছু ভালোভাবে হয়ে গেলেও যেদিন আমার বিয়ে হলো, সেদিন আমি বাসর ঘরে একাই ছিলাম। আমার স্বামীর জন্য অনেকক্ষণ অপেক্ষা করতেছি, তারপরেও সে আসলো না। এদিকে প্রায় 2টা বেজে গেছে। আমার অনেক টেনশন হচ্ছিল, না জানি তার কি হয়েছে। এদিকে সে আমার ফোনও ধরছিল না, তার ফোন বন্ধও ছিল না। রিং হচ্ছে, কিন্তু সে আমার ফোন তুলতেছে না। প্রায় তখন 2:30 বাজে। সবাই ঘুমিয়ে পড়েছিল। আমি কি করব কিছুই বুঝতে পারতেছিলাম না, শুধু ছটপট করছিলাম যে তার না জানি কি হয়ে যায়। তো তারপর আমি আমার শাশুড়িকে ডাক দিলাম যে সে আসতেছে না কেন, অন্ততপক্ষে বাসায় তো আসবে। তারপর আমার শাশুড়ি বলল যে তার বন্ধুর বাসায় গেছে, আজকে সে আসতে পারবে না। তো কথাটা শুনে সত্যিই তখন অনেকটা খারাপ লেগেছিল যে আজকে আমার স্বামী আমার পাশে থাকবে না। ওই দিন রাতেও আর সে বাসায় আসলো না। ভোরে আমার স্বামী বাসায় আসলো। তো তখন আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে কেন সে আমার সাথে এরকমটা করলো, কেন আমার ফোন রিসিভ করতেছিল না। একবার তো সে আমাকে ফোন করে জানাতেই পারতো যে সে তার বন্ধুর বাসায় আছে। তো ও প্রথমে কোনো কিছু বলতেছিল না, যে আমাকে বারবার প্রশ্ন করবা না। তো আমি তাকে বারবারই জিজ্ঞাসা করছিলাম যে কি হয়েছে তোমার, একবার বলো। এক পর্যায়ে সে আমার গায়ে হাত তোলে। সেই দিন আমি তার বাড়িতে প্রথমবার গিয়েছিলাম। তার নতুন বউ, সে আমার গায়ে হাত তুলেছিল। তারপরেও আমি এ ব্যাপারে কাউকে কিছু বলিনি, কেউ কিছু শুনতেও পাইনি। রুমের দরজা বন্ধ ছিল। তারপর আমরা স্বাভাবিকভাবেই ছিলাম। পরের দিন তাদের বাড়িতে অনুষ্ঠান ছিল। খুব সুন্দরভাবে অনুষ্ঠান হয়ে গেল, কিন্তু একটা জিনিস খুবই অবাক করার মতো ছিল যে সে আমাকে এড়িয়ে চলছিল। আমার গায়ে একটা হাত পর্যন্তও দিচ্ছিল না। আমি যখনই তার কাছে যেতাম সে আমাকে এড়িয়ে চলতো। তো ব্যাপারটা আমার কাছে অদ্ভুতই লেগেছিল। বারবার জিজ্ঞাসা করার পরেও সে আমাকে কিছুই বলে না। এভাবে করে 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস চলে গেল। এ ব্যাপারে আমি আমার পরিবারকে কিছু জানাইনি, কিন্তু তারা তো আমাকে বিয়ে দেয়নি। এটা ছিল আমার নিজের পছন্দ, আমার সুখের জন্যই তারা নিজের ইচ্ছাটাকে হয়তোবা স্যাক্রিফাইস করে আমার বিয়েটা দিয়েছিল। যদি বলি সবাই হয়তোবা আমারই দোষ দিবে, আবার সবাই তো কষ্টও পাবে, এটা ভেবে কাউকে কিছু বলিনি। আমার শাশুড়ির একটু আমার প্রতি মনটা খারাপ থাকলেও সেও কিন্তু স্বাভাবিক ছিল। আমি বাসার সমস্ত কাজ করতাম, তাদের কোনটা প্রয়োজন, কখন কে কি খাবে, সব কিছুই একদম ভালোভাবেই মেনটেন করে নিতাম। কিন্তু একটা রাতও আমার স্বামী আমার সাথে থাকেনি। আমি বিছানায় থাকতাম, নিচে আমার
আমার স্বামী একটা ক্যাথা বিছিয়ে থাকতো, কিন্তু বাইরে সবার সামনে ভালো ব্যবহার করতো। কাউকে বুঝতে দিত না যে আমাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নেই। আর এই ব্যাপারে আমি তাকে যতবারই জিজ্ঞাসা করেছিলাম ততবারই সে আমার গায়ে হাত তুলেছিল। তাই আমিও আর তাকে কিছু বলি না। এভাবে 4টা মাস কেটে গেল। এর মধ্যে আমার শাশুড়ি অনেক অসুস্থ হয়ে গিয়েছিল, তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। ওইখানে ডাক্তার বলল যে এখানে কিছুদিন ট্রিটমেন্ট করতে হবে। তো ওইখানে আমি থাকতে চেয়েছিলাম, তখন আমি অসুস্থ হয়েছিলাম, তার জন্য আমার শ্বশুর আমাকে সেখানে থাকতে দেয়নি। আমার শ্বশুর কিন্তু আমাকে নিজের মেয়ের মতো করে ভালোবাসতো, কখনো আমার সাথে তেমন একটা খারাপ ব্যবহার করেনি। তো আমার শ্বশুর আর আমার স্বামী সেখানে কিছুদিন থাকার পর আমার স্বামী সেখান থেকে চলে আসে, মানে হাসপাতাল থেকে বাড়িতে এসেছিল। তো আসার পর ওই দিন রাতে আমার স্বামী অনেক কান্না করছিল। আমি ভেবেছিলাম হয়তো বা তার মা অসুস্থ, এর জন্যে কান্না করতেছে। আমি তাকে বলেছিলাম কান্না করো না, মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। অনেক কান্না করতেছিল, তার সাথে আমিও কান্না করেছিলাম। আমি এটাই ভেবেছিলাম যে মা অসুস্থ, তার জন্য হয়তো বা কান্না করতেছে। তখন তাকে আমি সান্ত্বনা দিতেছিলাম, তখন সে বলল না, আমার মা অসুস্থ, এর জন্য আমি কাঁদতেছি না, আমি কাঁদতেছি তোমার হক আমি নষ্ট করেছি। এই 4টা মাস আমি তোমাকে স্ত্রীর অধিকারটা দেইনি, আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। তখন আমি তাকে বললাম তাহলে কেন তুমি আমার সাথে এরকমটা করলে, কি এমন হয়েছিল যে আমাকে এভাবে বঞ্চিত করলে? তখন আমার স্বামী আরও কান্না করে বলতেছে আমার মা আমাকে তোমার সাথে থাকতে দেয়নি। আমার মা আমাকে বারবারই বলতো যদি আমি তোমার সাথে থাকি আমার মা নিজেকে শেষ করে দিবে। আমাকে অনেকগুলো ঘুমের ওষুধ দেখাতো, যদি আমি তোমার সাথে সেই রকম শারীরিক সম্পর্কে থাকি তাহলে আমার মা আর এই দুনিয়াতে থাকবে না। এই ভয়ে আমি তোমার সাথে কোনো ধরনের সম্পর্ক রাখিনি। আমি যখন অফিসে যেতাম তখনই আমার মা ফোন করে আমাকে হুমকি ধামকি দিত, তার জন্য তোমার হকটা আমি এতদিন নষ্ট করেছি। আমি অনেক ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। ওই সময় আমার শাশুড়ি টানা 1 মাস হাসপাতালে ছিল। তখন না সময়টা অনেক ভালো ছিল আমাদের মধ্যে কোনো দূরত্ব ছিল না। যখনই আমার শাশুড়ি হাসপাতাল থেকে বাড়িতে এসে আমাদের দুজনকে খুব ভালোভাবে দেখলো, আমার স্বামী আমার সাথে খুবই ভালো ব্যবহার করতেছে, তখন আমার শাশুড়ি বলতেছে আমি নাকি তার ছেলেকে তাবিজ করছি, তার জন্য আমার সাথে এত ভালো ব্যবহার করতেছে। এটা নিয়ে আমার শাশুড়ি অনেক অশান্তি করেছিল, একের পর এক অশান্তি। কয়েক মাস পরেই আমি কনসেপ্ট করি। এই কনসেপ্টের কথাটা শুনে সবাই অনেক খুশি হয়েছিল, আমার শাশুড়িও কিন্তু তখন অনেক খুশি হয়েছিল। আমার একটু বারের জন্য সন্দেহ হয়নি যে আমার শাশুড়ি আমার সাথে আরও বড় অঘটন ঘটতে যাচ্ছে। আমার শাশুড়ি তখন কিন্তু আমার অনেক যত্ন করেছিল, কোনো কাজেই আমাকে দিয়ে করাতো না, আমার শাশুড়ি সব কিছু করতো। আমিও আমার শাশুড়িকে তখন অনেক ভালোবেসেছিলাম। কি সুখের সংসারটা তখন ছিল, মনে হচ্ছিল যে বেহেশতে মনে হয় এখানেই আছে। তো প্রেগনেন্সি চলাকালীন আমার শাশুড়ি আমাকে নিজের হাতে দুধ এনে দিল যে এইটা খাও। তো আমিও খেয়ে নিয়েছিলাম, আমি কোনো কিছুই টের পাইনি। খাওয়ার সময় একটু মনে হয়েছিল যে দুধটা যেন কেমন লাগতেছে। ওই দিন রাতে দুধ খাওয়ার পর প্রায় 3টা বাজে, তখন আমার পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছিল যে আমি নিজেকে সামলাতে পারতেছিলাম না। তখন আমার স্বামী ওই দিন রাতেই অ্যাম্বুলেন্স ঠিক করে আমাকে হাসপাতালে নিয়ে যায়। তো ওইখানে ডাক্তার দেখেই বলে যে আমার বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। তো তখন আমাকে অনেক খারাপ লাগছিল, আমি অনেক কান্না করতেছিলাম যে আমার বাচ্চাটা এভাবে নষ্ট হয়ে যেতে পারে না। তখন না মানে পুরো দুনিয়াটায় আমার কাছে অন্ধকার লাগছিল। তো আমি তখন বুঝতে পারি যে দুধটা খাওয়ার পরে আমার অল্প অল্প ব্যথা করতেছিল, তারপর ব্যথাটা বেশি হয়ে গিয়েছিল। ডাক্তারও বুঝতে পেরেছিল যে কোনো কিছু খাওয়ার জন্য, ইনফেকশনের জন্যই আমার বেবিটা নষ্ট হয়েছে। ডাক্তার এমনটা প্রমাণও করেছিল। তখন আমি সবাইকে এ ব্যাপারে বলেছিলাম। আমার স্বামী তো শুনে অনেকটা রেগে গিয়েছিল, তারপর তার মার সাথে অনেক রাগারাগি করেছিল। আমার শ্বশুরও সেদিন আমার শাশুড়ির গায়ে হাত তুলেছিল। আমার শাশুড়ও কিন্তু এই কথাটা স্বীকার করে নিয়েছিল যে এই কাজটা করেছে। শুধুমাত্র তিনি মনে করেছিল যে আমি তার ছেলেকে হয়তো বা নিজের করে নিব, তার কাছ থেকে আলাদা করব, এই জন্যই সে এরকমটা করেছে। তো ওই দিন এরকম ঝামেলাঝাটি হওয়ার পরের দিন আমার স্বামী বলল যে আমি আমার স্ত্রীকে নিয়ে এখানে থাকবো না। যেখানে আমার স্ত্রীর একটু দাম নেই, মূল্য নেই, জীবনের কোনো নেই, আমার সন্তানটাকে নষ্ট করা হলো, আমি আর এক মুহূর্তে এখানে থাকবো না। তো আমি যেতে রাজি ছিলাম না, কিন্তু আমার স্বামী এতটাই রেগে গিয়েছিল যে আমি আমার স্বামীর সাথে সেদিন
তার সেখান থেকে বের হয়ে একটা ভাড়া বাসায় উঠি। আজকে আমার বিয়ের প্রায় 15টা বছর হতে চললো, কিন্তু আমি এখনও মা হতে পারিনি। অনেক ডাক্তারের চিকিৎসা করিয়েছি। ডাক্তাররা বলেছে যে ওইটা এমন ওষুধ ছিল যে আমার বাচ্চা হওয়ার যে সম্ভাবনাটা সেটা একেবারেই শেষ হয়েছে। ভবিষ্যতে আর কখনো মা হতে পারবো কিনা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না। তো আল্লাহর কাছে আমার একটাই চাওয়া, আমি যেন আমার সন্তানের মুখটা দেখতে পারি। আমার স্বামী এখনও অনেক ভালো, আমার অনেক খেয়াল রাখে। আমরা একটা সুখী পরিবার, কিন্তু একটা আফসোস, আমি এখনও মা হতে পারলাম না। আমার শাশুড়ির একটা ভুল ধারণা আমার পুরো জীবনটাকেই শেষ করে দিল। একটা মেয়ের সব থেকে বড় আশা সে মা ডাক শুনবে। জানি না এই ডাকটা কোনোদিন শুনতে পারবো কিনা। সবাই দোয়া করবেন।